রেজিনগর পিএস কেস নম্বর 219/226 ডেটেড 26/6/2026 আন্ডার সেকশন 152, 192, 196, 197, 224, 299, 351 উইদিন ব্র্যাকেট 2, 352, 353 অব দি ভারতীয় ন্যায় সংহিতা। আপনারা ভাবছেন কেস হয়েছে, অ্যাকশন কবে হবে? যারা ওকে ডেকেছিল এই সভাতে তাদেরকে আগে তুলব, তারপরে আপনার কাছে যাব। আইনের শাসন প্রতিষ্ঠা করবে, গুন্ডাদের শাসন সমাপ্ত করবে, নিশ্চিন্ত থাকুন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। বর্তমান সরকারের ক্লাস নেওয়া দেখে ভালো তৃণমূল কংগ্রেস, মানে ভালো তৃণমূল বলুন বা খারাপ তৃণমূল বলুন, প্রত্যেকেই কিন্তু হাততালি মারছিল। মানে তারাও খুব একটা এরকম অ্যাকশন দেখতে অভ্যস্ত নয়। তো এতদিন পর্যন্ত তো দুর্বল মুখ্যমন্ত্রীর সাথে থেকেছেন, ধরুন কান্নাকাটি করছেন অনেকে, মানে দলটি এমনি এমনি ভেঙে যায়নি, তার অনেক কারণ রয়েছে। আর আজ আমরা দেখলাম যে মজবুত সরকার থাকলে অ্যাকশনটা কিভাবে হয়। ভাবুন একবার যে বিধানসভা রানিং চলছে, হুমায়ুন কবির সেখানে উপস্থিত, ওনার ক্লাস নিয়েছেন, ওনাকে দাঁড়িয়ে উনি শুনছেন যে মুখ্যমন্ত্রী ওনার ক্লাস নিচ্ছেন, এক একটা লাইন উল্লেখ করে বলেছেন এটা 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 এটা, এবং বলেছেন যে এখানে আইনের শাসন হবে। এই সমস্ত বরদাস্ত করা যাবে না। আমি তো এটাও শুনেছি যে শুভেন্দু অধিকারী এমন একজন ব্যক্তি যিনি পুলিশের ওপর সাধারণ গুন্ডারা আক্রমক হবে এটা উনি মেনে নেবেন না। উনি একটু অন্যরকম মাইন্ডের লোক, মানে ওনার পুলিশ দুর্বল হয়ে পড়েছে, গুন্ডা হাবি হয়ে গেছে, এটা উনি পছন্দ করেন না, উনি ভালোভাবে নেন না। সেখানে তো হুমায়ুন কবির মারাত্মক কথা বলে দিয়েছেন। মানে হিন্দুকে অ্যাটাক করার আগে আমি বলি, উনি বলেছেন যে ওসিকে গলা ধরে টেনে বের করবো 10 জনকে নিয়ে। এটা বড্ড বাড়াবাড়ি, মানে একদম আইনের ওপর চড়াও হয়ে যাবে। মানে মেন্টালিটি এইরকম। আমরা সব বুঝেছি রেজিনগরে ভোটে জেতার জন্য, সেটাই শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী বর্তমানে উনি নিজে বললেন যে আপনি যে ভোটে জেতার জন্য এই সমস্ত করছেন, আমি জানি এটা শিখিয়েছেন তো গুরুদেব, মানে যিনি গুরু ছিলেন উনি শিখিয়েছেন যে ভোটে জিততে গেলে একটি সম্প্রদায়কে তোষণ করতে গেলে তাকে খুশ করতে হয়, আর খুশ করতে গেলে এরকম উস্কানিমূলক মন্তব্য করতে হয়, তবে রেজিনগরে হুমায়ুন কবিরের ছেলে জিতবে। হ্যাঁ, তাই তো ভোটটা ভাগ হতে দেওয়া যাবে না, তৃণমূল কংগ্রেসে ভোটটা যাতে শিফট হয় সেটা করতে দেওয়া যাবে না, সেই কারণে উস্কানিমূলক মন্তব্য। কিন্তু এই মেন্টালিটি যে জেলে আপনার জায়গা কম পড়ে যাবে, লক্ষ লক্ষ লোক রাস্তায় নামবে, আমরা মারবো আর জেলে যাব, তার মানে আইনকে তো বুড়ো আঙুল দেখানো। মানে আমরা মারবো আর জেলে যাবো, আমাদের কিচ্ছু যায় আসে না, কে আমার কি করে নেবে। এমনকি এটা বলছেন যে আমি পানিশমেন্ট পোস্টিং করে দেবো, এমন জায়গায় পোস্টিং করবো, মানে এটা কি ভাই পুলিশ মানে বাবার চাকর নাকি যে এরকম মন্তব্য করা যায়? তার থেকেও বড় কথা হচ্ছে যে এই সমস্ত কি বক্তব্য যে গায়েব করে দেবো। আমি শুনেছি যে বিজেপির জেলা সভাপতির উদ্দেশ্যে বলেছেন যে হুমায়ুন কবির বলছেন আমি গায়েব করে দেবো, আমি স্যাটা ভাঙা মারবো। মানে তোলাবাজিটা কম হচ্ছে নাকি? মানে কি সিচুয়েশনটা একবার ভাবুন। এই সমস্ত দেখার পর আমরা বর্তমান মুখ্যমন্ত্রীর বাঘের বাচ্চার রূপ দেখলাম। মানে আমি এটা বলতে বাধ্য, এতদিন তো ভিগি বিড়ালকে দেখেছিলাম, গঙ্গায় কেটে ভাসিয়ে দেবো, রক্ত গঙ্গা বইয়ে দেওয়ার মতো বক্তব্য রাখার পরেও আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিচ্ছু বলতে পারেননি, কারণ উনি তোষণের রাজনীতি করতেন। আর বর্তমান মুখ্যমন্ত্রী যিনি, উনি জানেন যে হুমায়ুন কবির কেন এই সমস্ত বক্তব্য রেখেছে, যে গরস্তা হ্যাঁ ও বরস্তা নেই, সব জানেন, কিন্তু আমি অ্যাকশন নেব। এই যে জুনুন আর এই যে মানুষের পাশে দাঁড়ানো, কারণ উনি গুন্ডা রাজ নেবেন না, পরিষ্কারভাবে জিরো টলারেন্স টুয়ার্ডস গুন্ডাকে নেবার নেই। এইটুকু বক্তব্য রাখতেই, হুমায়ুন কবিরের ক্লাস নিতেই হুমায়ুন কবিরের সুর নরম, কারণ ওনাকে দাঁড়িয়ে ক্লাস নিয়েছেন। আর এটাও বলেছেন যে ভাই তোমার অনুগামী যারা তোমার জন্য লাফাবে, লাফালাফি করবে, নাচানাচি করবে, তো ফার্স্ট ক্লাস আমি তাদের নেব, অর্থাৎ অ্যারেস্ট আগে অনুগামী থেকে শুরু হবে। হুমায়ুন কবিরের অনুগামী যারা নাকি ডেকেছিল কর্মী সভায়, আগে তাদের ক্লাস হবে, তারপর মাথাকেও টানা হবে। এক্সাম্পল দিলেন অমুক হিরো, তমুক হিরো, পুষ্পা, সব শাহজাহান, সবার এক্সাম্পল দিলেন, বলে তোমারও ক্লাস হবে। আর সব থেকে ইম্পর্টেন্ট লাইন আমি বলতেই ভুলে গেলাম, বললেন যে এটা শেষ বক্তব্য, ক্লাসটা এমন নেওয়া হবে, এমন কঠিন ক্লাস হবে যে এটা শেষ বক্তব্য হবে। এবং এটা শুনতেই হুমায়ুন কবিরের সুর নরম, দাদা মাটিতে চলে এসেছেন, আর উঠছেন না। এইভাবে কড়া হাতে রাজ ধরতে হয়। কি বললেন হুমায়ুন কবির, সেই ভিডিও আমি 1 মিনিটের আপনাদের সামনে চালাই, দেখুন। কি বলছেন সেটা মুখ্যমন্ত্রী বলতেই পারেন, তেনার রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি বলছেন বলে আমাকে সেই কথা কে বলেছে? কাকে বলেছি? কাকে বলেছি?
আপনি ফালতু কোশ্চেন করবেন না। আমি কোথাও বলিনি। কি বলেছি মুখ্যমন্ত্রী নিজে হাউসে বলেছেন। যেটা বলেছি সেটা মুখ্যমন্ত্রী নিজে হাউসে পড়ে শুনেছেন, আপনারা ভালো করে দেখে নেন রেকর্ড। কোনো অন্যায় করিনি। আমি আমার পার্টিকে শক্তিশালী রাখার জন্য আমি বলবো, তিনার পার্টি থেকে তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন, তিনার পার্টিকেও শক্তিশালী করার জন্য তিনি বলবেন। পার্টিকে শক্তিশালী করার জন্য কোনো সম্প্রদায়কে নিয়ে নির্দিষ্ট করে বলা সাম্প্রদায়িক হুমায়ুন কবির করে না, কোনো প্রয়োজন হয় না। মুখ্যমন্ত্রীর প্রিভিয়াস দিনের কথাবার্তাগুলো একবার স্মরণ করুন, তাহলে বুঝতে পারবেন যে একটা হিন্দিতে আমি এইভাবে দিতে পারবো না। আমি এত জনে দিতে পারবো। আপনি রেগে যাচ্ছেন কেন? কিচ্ছুর আগে নিয়ে আপনাকে কৈফিয়ত দিতে বাধ্য নই আমি। কিন্তু মহিলা আমি- সংবাদ আপনি এরকম ব্যবহার করতে কি পারেন? খারাপ ব্যবহার করেছি? খারাপ ব্যবহার করছেন তো? কি খারাপ ব্যবহার করেছি? আপনি মেজাজ হারাচ্ছেন। আমি আপনার কোনো কোশ্চেনের উত্তর দেব না। আপনি কি বলছেন? আপনি মেজাজ হারাচ্ছেন। আমি আপনার কোনো কোশ্চেনের উত্তর দেব না। আপনি আমাকে বাধ্য করাবেন, আপনার কাছে আপনি জোর খাটাবেন। উত্তর নেই বলে কেন উত্তর থাকবে না? আমি দেব না আপনাকে আমি কোনো রিয়াকশন দেব না। আপনি বাই ফোর্স করতে পারেন না। হুমায়ুন কবির বলছেন গণতন্ত্রের কথা, যে বিপজ্জনক অবস্থায় রয়েছে। যখন বাবরি মসজিদের মতো টপিকগুলোকে উস্কে রাজ্যে দাঙ্গা লাগাতে দুবার ভাবেন নিজে নেতা, উনি বলছেন যে গণতন্ত্র বিপজ্জনক অবস্থায় রয়েছে। তো ইয়ে ডর আচ্ছা লাগা। ডর শুধুমাত্র হুমায়ুন কবিরের লেগেছে তা নয়, এইবার দ্বিতীয়বার ভাইপো চলে গেছেন আদালতে জরুরি আর্জি নিয়ে, বলছেন বিদেশ যেতে চাই। বিদেশ যাবার দ্বিতীয়বার আর্জি নিয়ে পৌঁছে গেছেন অভিষেক ব্যানার্জি। আমি জানি না ওনাকে এখন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বলা যাবে কিনা, কারণ আমি নিজে কনফিউশনের মধ্যে আছি, কিন্তু উনি পৌঁছে গেছেন হাইকোর্টে। সেখানে জরুরি আর্জি জানিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে। তো বিচারপতি বলছেন তুমি জরুরিই নয় আমার কাছে, তো তোমাদের আবেদন জরুরিভাবে শোনারই নেই। ভাইপো পর্যন্ত বিদেশ যাওয়ার জন্য ছটফট করছেন, পারমিশন পাচ্ছেন না। মানে সিচুয়েশনটা ভাবুন, যে এমন পরিস্থিতিতে পড়েছে অভিষেক ব্যানার্জি যে ছটফট করছেন, দ্বিতীয়বারের জন্য আর্জি জানাচ্ছেন, বলছেন হুজুর আমার মামলা প্লিজ আপনি শুনুন। তো বিচারপতি বলছেন না, লাইন বাই লাইন যেমন মামলা আসে সেই রকমই শুনবো, জরুরি আর্জিতে শোনার কিছু হয়নি। কিন্তু অভিষেক ব্যানার্জির কাকুতি মিনতি যে আমি বিদেশ যেতে চাই, কি না তো চোখের ট্রিটমেন্ট করাতে হবে, করি না এখানে ভাই আছে তো, ভুবনেশ্বর এমসে চলে যাওয়া প্রচুর লোক যায়, কি আছে বিদেশ না হয় গেলেন না, চোখই তো ভালো ভালো ডাক্তার আছে, নাম করে কোনো ডাক্তার আছে আমাদের এখানে। আচ্ছা আমাদের এখানে নেই, ওড়িশাতে তো আছে, আচ্ছা সেখানে নেই, ব্যাঙ্গালোরে তো আছে, আচ্ছা সেখানে পুনেতে তো আছে, জান না আছে, বিদেশ যেতে হবে না, এখানেই করিয়ে নিন। মানে ছটফট করছে অভিষেক ব্যানার্জি চোখের ট্রিটমেন্ট করানোর জন্য, এবং উনি যে কোনো হালে যেভাবেই হোক অপমানিত হচ্ছেন। দ্বিতীয়বার গেছেন মানে কি, উনি জানেন যে সমালোচনা হবে ওনাকে নিয়ে, তারপরেও কেমন যেন ছটফট করছেন, বলছেন আমি বিদেশ যেতে চাই। আর তারই মধ্যে মমতা ব্যানার্জির তোষণের রাজনীতি ফাঁস, যে ওবিসিতে এতদিন পর্যন্ত মমতা ব্যানার্জি ভুরি মুসলিম সম্প্রদায়ের মানুষকে অনৈতিকভাবে নাম ইনক্লুড করেছিলেন, যার জন্য হাইকোর্ট থেকে জাজমেন্ট পর্যন্ত এসেছিল যে তৃণমূল আমলে যে সমস্ত ওবিসি শংসাপত্র দেওয়া হয়েছে, ভুরি দেওয়া হয়েছে, টাকার বিনিময়ে দেওয়া হয়েছে, তোষণের রাজনীতির জন্য দেওয়া হয়েছে, ভোট ব্যাংককে টিকিয়ে রাখার জন্য দেওয়া হয়েছে, সেই সমস্ত শংসাপত্র বাতিল করা হলো। এই যে জাজমেন্ট হাইকোর্টের দিক থেকে এসেছিল, আজকে আমরা দেখতে পেলাম যে ওবিসিকে নিয়ে নতুন সংশোধনী দুটি ইম্পর্টেন্ট বিল পেশ করেছেন মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ, এবং সেখানে জানিয়ে দিয়েছেন যে আর কোনো রকমের তোষণগিরি হবে না। যারা জেনুইন ওবিসি, যাদের প্রয়োজন ব্যাকওয়ার্ড ক্লাস, এটা তো কিসের জন্য ওবিসি করা, যে যারা একদম ব্যাকওয়ার্ড ক্লাসে পড়ছে তাদেরকে আমরা তুলে আনতে চাই, তাদের উন্নয়ন চাই। তো সেই কারণে প্রপার সার্ভে করা হবে, প্রপারভাবে মানে সমস্তটা, মানে আমি আপনাদেরকে যদি একটু ভেঙে বুঝিয়ে দিই, তো মমতা ব্যানার্জির টাইম আস্তে আস্তে শুরু হয়েছিল বামফ্রন্ট আমল থেকে। মমতা ব্যানার্জির সময় আস্তে আস্তে 113 জাতি অন্তর্ভুক্ত করে ফেলেছিলেন ওবিসিতে, আর যখন সেটা ডিটেলস অ্যানালিসিস হয় তখন দেখা যায় বেশিরভাগ নামই যারা অযোগ্য তাদেরকে দেওয়া হয়েছে ওবিসি শংসাপত্র, এবং মুসলিম সম্প্রদায়ের একাধিক মানুষকে সুযোগ পাইয়ে দেওয়া হয়েছে ইন্টেনশনালি, যাদের প্রয়োজন নেই। তো এই যে ব্যাপারগুলি করা হয়েছে, পরিষ্কারভাবে মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ বলে দিয়েছেন যে আমরা এবার বড় পদক্ষেপ নিতে চলেছি। ক্যাটাগরি এ ক্যাটাগরি বি করে যে ভাগ করা হয়েছে, আর বেশি দুর্নীতি মমতা ব্যানার্জি ক্যাটাগরি বিতে করেছেন। তো বলেছেন যে সেই যেখানে ইনক্লুড করা হচ্ছে এই জাতিগুলোকে, 113টা অন্তর্ভুক্ত করেছিল মমতা ব্যানার্জি, সেটা আমরা কমিয়ে 66টি করলাম, এবং আমরা জেনুইনভাবেই এখানে ওবিসি শংসাপত্র দেব, আর কোনো কথাই হবে না। তাহলে তোষণ করার নেই। এই বক্তব্য আসতেই এখন বিভিন্ন জায়গা থেকে সমালোচনা শুরু, এটা ঠিক হচ্ছে না, মুসলিম সম্প্রদায়ের সঙ্গে অন্যায় হচ্ছে।
তো গৌরীশঙ্কর ঘোষ এটাই বললেন যে যখন ভুলভালভাবে শংসাপত্র বিক্রি করা হচ্ছিল, দুয়ারে সরকারের নামে যখন ওবিসি সার্টিফিকেটকে বিক্রি করা হচ্ছিল, যখন ভুরি ভুরি মুসলিম সম্প্রদায়ের মানুষকে ভরা হচ্ছিল, যেখানে বিভিন্ন আদিবাসীর লোক বলুন, হিন্দু সম্প্রদায়ের লোক বলুন, খ্রিশ্চান কমিউনিটির লোক বলুন, তাদের যখন দরকার ছিল তারা পায়নি, তো তখন আপনারা আওয়াজ তোলেন না। আর আজ যখন জেনুইন কাজ আমরা করতে চাই তখন আওয়াজ তুলছেন যে আমরা নাকি অন্যায় করছি। আমরা তো সঠিক কাজ করছি, ট্র্যাকে আনতে চাই, পুরো গভর্নমেন্ট যেটা ভেঙে চুরমার হয়েছে তাকে ট্র্যাকে আনতে চাই। তো তার জন্য এই সমস্ত পদক্ষেপ, অর্থাৎ কোনো ভয় নেই, জানেন তো, কোনো ধর্মকে এক্সট্রা তোষণ করার মতো কোনো ভয় নেই, চলছে। হুমায়ুন কবিরকে তো দেখলেন, এইবারই বিজেপি 8টা সিট পেয়েছে মুর্শিদাবাদ থেকে, পরের বার নাও পেতে পারে, তাও অ্যাকশন নিয়েছেন, কারণ আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, শাসকের আইন না। এটাই হচ্ছে নিয়ম আর এটাই হওয়া উচিত। বাকি পুরো বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য অতি অবশ্যই কমেন্টার